নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। কার্যত আজকে জোড়া ধাক্কায় তৃণমূল জেরবার। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যে জায়গায় পৌঁছে গেছে, মানে বলে না কথায় বিনাশকালে বিপরীত বুদ্ধি, এখন যেন তৃণমূল কংগ্রেসের সেই অবস্থা। এবং এখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু আজকে যে পর দুটো ধাক্কা খেয়েছে, এই দুটো ধাক্কায় কার্যত আর ঘুরে দাঁড়াতে পারবে না। কেন বলছি, চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন 2026-এর নির্বাচনে একদম সামনে এসে গেছে, আর তার আগে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যেন শেষকালে মানে বিনাশকালে যেন বিপরীত বুদ্ধি হয়ে গেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবলের বিরাট ভুল হয়ে যাচ্ছে, এবং একের পর এক ভুলের ফলে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যে একদম উঠে যেতে চলেছে এটা পরিষ্কার হয়ে গেছে। আমি আপনাকে দুটো ইনসিডেন্ট আজকে বলছি, যে দুটো ঘটনা কিন্তু কার্যত আপনি বিস্তারিতভাবে বললে বুঝে যাবেন যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের অবস্থা ঠিক কোথায় আছে। আপনারা জানেন আজকে সুপ্রিম কোর্টে গিয়ে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বা যাই বলুন আর কি কিরকম ঝাড় খেয়ে গেছে। ইডির কাছে কার্যত পরাস্ত হয়েছেন দিদি একদম সুপ্রিম কোর্টে গিয়ে। 8/1/2026 ঐতিহাসিক দিন, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ইডির হাত থেকে ফাইল ছিনিয়ে নিলেন, এবং যে ঘটনা তিনি গর্ব করে সবার সামনে প্রেসের সামনে গর্ব করে ফাইল নিয়ে এসে বুঝিয়ে দিলেন। কিন্তু আজ সুপ্রিম কোর্টে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উকিল মানে কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি, এরা দুজন কার্যত বোঝানোর চেষ্টা করলো যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মানে চেয়ারপারসন মমতা ব্যানার্জি গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি শুধুমাত্র একটা ল্যাপটপ এনেছিলেন আর একটা ফোন নিয়েছিলেন। তাহলে হাতে যে সবুজ ফাইলটা ছিল ওটা কোথায় ছিল বা কার কাছ থেকে এলো এটা তারা পরে বোঝাবেন হয়তো। তবে বিভিন্ন এভিডেন্স বুঝিয়ে দিচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু নিয়ে এসছেন, তা আমরা দেখছিলাম বিভিন্ন খবর কাগজে বিভিন্ন চ্যানেলে দিয়েছিল। যাই হোক, আজকে সুপ্রিম কোর্টে গিয়ে এই সমস্ত কথা বললেন, কিন্তু সুপ্রিম কোর্টে ইডি যে সমস্ত দাবি রেখেছিল প্রত্যেকটা দাবিকে কার্যত সুপ্রিম কোর্ট মেনে নিয়েছেন। তার কারণ ইডির দাবি ছিল যে তাদের বিরুদ্ধে মানে ইডির বিরুদ্ধে এফআইআর করে দিয়েছিল, চারটে এফআইআর হয়ে গেছিল একদম কলকাতায়, এবং সেই 4টে এফআইআর ওপর যাতে স্থগিতাদেশ দেন সুপ্রিম কোর্ট, এটা তাদের আর্জি ছিল। সুপ্রিম কোর্ট সেটা মেনেছেন। কারণ দেখুন, উল্টা চোর কত আলকো ডাটে, এটা এরকম জায়গা হয়ে গেছিল। ইডি একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা গেছে আর্থিক কেলেঙ্কারি মানে কোল স্ক্যামের ব্যাপারে, এবং কোল স্ক্যামের ব্যাপারে তারা যখন তদন্ত করতে গেছে সেই তদন্তকারী সংস্থাকে তার তদন্তে বাধা দিয়েছেন মমতা ব্যানার্জি এবং তার সঙ্গে থাকা পুলিশ, এবং উল্টে তারাই আবার করে দিয়েছে এফআইআর যে এরা এসছিল এবং প্রতীক জৈনের বাড়িতে গেছিল। আজকে সুপ্রিম কোর্টে গিয়ে কপিল সিব্বল একটা অদ্ভুত যুক্তি দিয়েছিলেন, এবং সেই যুক্তিটা সুপ্রিম কোর্টে আজকে দুই বিচারপতি পি.কে. মিশ্রা এবং বিচারপতি বিপুল পাঞ্চলি, এই দুজনের এজলাসে যে আজকে শুনানি হলো, এই শুনানিতে কপিল সিব্বল জানান যে ইডি যেখানে তদন্ত করতে গেছে বা যেখানে গেছে সেটা হচ্ছে আইপ্যাকের দপ্তর, এবং আইপ্যাক হচ্ছে এই রাজ্যের নির্বাচনে সব কিছু করা আইপ্যাক। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে একদম সুপ্রিম কোর্টের বিচারপতি মিশ্রা তিনি কিন্তু প্রশ্ন তুলেন যে পশ্চিমবঙ্গে নির্বাচন কি আইপ্যাক করে নাকি ইলেকশন কমিশন করেন। এক্ষেত্রে দাঁড়িয়ে কপিল সিব্বলকে চুপ করতে হয়, তার কারণ হচ্ছে কপিল সিব্বল বুঝে গেছেন যে তিনি ভুল বলছেন, কারণ পশ্চিমবঙ্গে নির্বাচন আছে আর আইপ্যাকের তাতে কি ভূমিকা আছে, এটা একটা বড় প্রশ্ন। যদিও আইপ্যাক এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের হয়েই ব্যাটিং করছে বা তৃণমূল কংগ্রেসের হয়েই সমস্ত স্ট্র্যাটেজি সাজাচ্ছে, এটা আমরা জানি। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে কপিল সিব্বলরা বোঝাতে সমর্থ হননি যে আইপ্যাকের দপ্তরে যাওয়া বা প্রতীক জৈনের বাড়িতে যাওয়া ইডির ভুল হয়েছে, এটা তারা বোঝাতে পারেননি। উল্টে ইডি বুঝিয়ে দিয়েছেন যে তাদের কাজে হস্তক্ষেপ করাটা মমতা ব্যানার্জি এবং পুলিশের অনুচিত কাজ হয়েছে, এবং এটা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে পরিষ্কার হয়ে গেছে। এবং পরিষ্কার হয়ে গেছে এই কারণ, তার কারণ হচ্ছে যে রায়দান হয়েছে সেই রায়দানটা কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে যে এই রাজ্যে দিদি কার্যত ইডির কাছে হেরে গেছে। কারণ ইডি হাইকোর্টেও জিতেছে, ইডি সুপ্রিম কোর্টে গিয়েও জিতলো। যদিও মামলার পরবর্তী শুনানি আছে 3রা ফেব্রুয়ারি, কিন্তু তার আগে যা পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে মোটামুটি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রীও তিনি কিন্তু কার্যত ফেঁসেই গেছেন। কারণ সমস্ত কিছু যে সিসিটিভি ক্যামেরা আছে সেগুলো ফুটেজগুলোকে সংগ্রহ করে রাখতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, এবং সেগুলোকে দেওয়া হবে এভিডেন্স হিসেবে, এবং তদন্তকারী সংস্থার কাজে কোনো রকমভাবে হস্তক্ষেপ করা যে অনুচিত কাজ সেটাও বলা হয়েছে। যখন কপিল সিব্বল এবং এই অভিষেক মনু সিংভির মতো উকিলরা যখন বোঝানোর চেষ্টা করছেন যে ইডি যে কাজগুলো করেছে রাজনৈতিক অভিসন্ধি ছিল, কারণ এখানে রাজনৈতিক দলের স্ট্র্যাটেজি রাখা ছিল, সেগুলোকে দেখার চেষ্টা করেছে, এই যে কথাগুলো যখন বলছেন তখন কিন্তু সুপ্রিম কোর্টের যে অবজারভেশন বা সুপ্রিম কোর্ট যেটা পর্যবেক্ষণ করে বলেছে সেটা হচ্ছে পরিষ্কার যে
না কোনো রাজনৈতিক ক্ষেত্রে কোনো কেন্দ্রীয় সংস্থা হস্তক্ষেপ করতে পারে, না কেন্দ্রীয় সংস্থা যখন তদন্ত সংস্থা যখন কোনো কিছু তদন্ত করছে পিএমএলএ অ্যাক্টের মধ্যে, সেই তদন্তের মধ্যে কোনোভাবে কেউ ইন্টারেক্ট করতে পারে না, মানে কেউ কোনোভাবে বাধা দান করতে পারে না। এটাও কিন্তু সুপ্রিম কোর্ট বলছে। এই বিষয়টাকে নিয়ে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানে এমপি এবং উকিল কল্যাণ ব্যানার্জি কিন্তু সুপ্রিম কোর্টের বাইরে দাঁড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কথাটা বলছিলেন যে এটাও তো বলেছেন, এটাও তো বলতে পারে, এই টাইপের কথা বলছিলেন। কিন্তু কার্যত আজকে ইডি সুপ্রিম কোর্টে গিয়ে পরিষ্কার করে বোঝাতে সমর্থ হয়েছে যে যে কাজটা এই রাজ্যের মমতা ব্যানার্জি করেছেন এবং পুলিশ করেছে সেটা অনৈতিক কাজ। যাই হোক, যে রায়দান এসছে সেই রায়দানের পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে এখন আপাতত ইডির ওপরে যে 4টে এফআইআর করা হয়েছিল সেগুলো স্থগিতাদেশ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত সিসিটিভি ফুটেজ যেগুলো ওই প্রতীক জৈনের বাড়িতে ঢোকার সময় প্রতীক জৈনের বাড়ির কাছে এবং আইপ্যাকের দপ্তরে যেটা আছে সিসিটিভি, সেগুলো শুধু নয়, তার সঙ্গে সঙ্গে আশেপাশে সিসিটিভিগুলোকে যে রেকর্ডিং আছে সেগুলো যা এসছে রেকর্ডিং করে ভিডিও রেকর্ডিং আছে সেগুলোকে রাখতে বা সংরক্ষণ করতে বলা হয়েছে এবং সমস্ত তথ্যগুলোকে ফেরত দেওয়ার কথা বলেছে। আর ইডির তরফ থেকে দাবি করা হয়েছে যে এই কাজটা যেহেতু কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ এবং রাজ্যের সিএম জড়িত আছে এই কাজেতে, যে ফাইল চুরির কাজ, এখানে চুরি শব্দটা ব্যবহার করা হয়েছে কিন্তু, এবং এই চুরির কাজটা যেহেতু মুখ্যমন্ত্রী সেখানে নাম জড়িয়ে গেছে, যেহেতু মেন অ্যাকিউজড কিন্তু তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি, প্রধান অভিযুক্তের নাম এখানে যেহেতু মমতা ব্যানার্জি, সেক্ষেত্রে এই বিষয়ে তদন্তটা কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে এই তদন্ত কিন্তু সম্পূর্ণভাবে রাজ্য সরকারের কোনো পুলিশ বা প্রশাসনকে দিয়ে কাজ করানো যাবে না, এটা সম্পূর্ণভাবে সিবিআইকে দিয়ে বাইরের রাজ্য থেকে করাতে হবে, এটা কিন্তু ইডির দাবি। যদিও এই বিষয়টা নিয়ে এখনো জানা যাচ্ছে না, কারণ ইডির দাবি যেটা আছে সেটা নিয়ে 3রা ফেব্রুয়ারি কথা হবে, তবে তার আগে সমস্ত তথ্যগুলোকে সংগ্রহ করে রাখতে বলা হয়েছে, অর্থাৎ সমস্ত এভিডেন্স যেগুলো আছে সিসিটিভি সেগুলোকে নিতে বলা হয়েছে। তো এটা হচ্ছে যখন প্রথম ঝটকা, যখন ইডি কার্যত দিদিকে হারিয়ে দিল, মানে মমতা ব্যানার্জিকে হারিয়ে দিল, ঠিক তখনই আরও একটা কাণ্ড ঘটে গেছে এই রাজ্যে, যেটা কিন্তু কার্যত নাড়িয়ে দিয়েছে সব কিছু, আর যেটার জন্য কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে বিপাকেই পড়তে হবে। সেটা কি জানেন? গতকাল আমরা দেখেছি ফারাক্কাতে দেখেছি কিভাবে একদম বিডিও অফিসের মধ্যে হামলা হয়ে গেল বিজেপির ওপরে, কিভাবে ফর্ম 7 জমা করতে গিয়ে আক্রমণ হচ্ছিল। আজ যেটা নজিরবিহীন ঘটনা, যেটা সবচেয়ে জঘন্য ঘটনা দেখলাম, সেটা হচ্ছে উত্তর দিনাজপুরে চাকুলিয়াতে, এবং সেখানে বিডিও অফিস ভাঙচুর, আগুন লাগানো সব হয়ে গেছে। অর্থাৎ এখানে এসআইআর নিয়ে যেহেতু ডাকা হয়েছে, তার জন্য বিডিও অফিসে হিয়ারিংয়ে গিয়ে সেখানে গিয়ে ঝামেলা করা, যে গুন্ডারা যে ঝামেলা করেছে বলে বলা হচ্ছে, সবাই জানেন আড়ালে কারা আছে, কাদের অনুপ্রেরণায়, কাদের জন্য এই সমস্ত গুন্ডারা বিডিও অফিস ভাঙচুর করে জিনিসপত্র আগুন লাগাতে পারে, সেটা আপনারা সবাই জানেন। তো এই চাকুলিয়ার ঘটনা যখন আমরা দেখেছি ফারাক্কার গন্ডগোল, ফারাক্কায় বিডিও অফিসে গন্ডগোল, তারপরে দেখলাম বাঁকুড়ার চাতনায়, অর্থাৎ চারিদিকে একদম বিডিও অফিস ভাঙচুর, সেখানে গিয়ে হামলা করা, সেখানে সবকিছু করা, কাগজপত্র পুড়িয়ে দেওয়া, এসআইআর এর ফর্ম 7 ঢুকতে না দেওয়া, এই সমস্ত কিছু এরা করছে এবং এটা কার্যত তৃণমূল কংগ্রেসকেই ব্যাকফুটে ফেলছে। এবার আমি বলছি আপনাদের কেন। ধরে নিন যে সমস্ত এসআইআর এর ফর্মগুলো বা যে ফর্মগুলো হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল, তাদেরকে ডাকা হয়েছিল, সব তো জ্বালিয়ে দিয়েছে। কার্যত প্রত্যেকটা লোক যারা এসেছিল হিয়ারিংয়ে, যাদের নাম বাদ গেছে, তাদের প্রত্যেককে যদি অবৈধ ভোটার বলা হয় বা তাদের নাম যদি বাদ যায়, তাহলে কি হবে? অর্থাৎ কার্যত তৃণমূল কংগ্রেস যেটা করতে গেল তাতে কিন্তু আরও বিপাকে পড়ে যাচ্ছে। আর মনে রাখবেন, এসআইআর যখন চারিদিকে হচ্ছে, সব রাজ্যে হচ্ছে, এই রাজ্যেই ভাঙচুর, আগুন লাগানো সব ঘটনা ঘটছে, তার পিছনে কারণ হচ্ছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের উস্কানিমূলক মন্তব্য। বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় উস্কানিমূলক মন্তব্য দিয়ে এসছেন, তার জন্যই এই রাজ্যে সিএ বিরোধী আন্দোলনে আগুন লেগেছিল, তার জন্যই তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু এসআইআর নিয়ে মানুষ ভুল বুঝেছিল, তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু ওয়াকফ নিয়ে যে আন্দোলন তৈরি হয়েছিল, সেই আন্দোলন কার্যত এই রাজ্যে এমন ভূমিকা নিল, যেখানে গিয়ে মুর্শিদাবাদে দুজন হিন্দু লোকের গলা কাটা গেল, হিন্দু লোকের মৃত্যু হলো, এবং তার সঙ্গে সঙ্গে হিন্দুরা মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদায় চলে এলো। তার এই সমস্ত উস্কানিমূলক মন্তব্যের জন্যই আজকে কিন্তু এই পরিস্থিতি। কারণ তিনি বলছেন নাম বাদ দিতে দেবো না, নাম করতে দেবো না, নাম বাদ দিচ্ছে, এই করছে ওই করছে বলে যেভাবে বাতাবরণ তৈরি করেছেন, তাতে কার্যত তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গায় নেতারা আরও বেশি উস্কে দিয়েছে। এক তো স্বয়ং মুখ্যমন্ত্রীকে দেখেছে মানুষ যে ফাইল কিভাবে নিয়ে চলে আসছে, তাই এরাও ভেবে নিয়েছে যে আমরা বিডিও অফিসে গিয়ে কাগজপত্র ছিনিয়ে নিয়ে চলে আসবো। এই যে জায়গাটা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, এতে কিন্তু কার্যত বিপাকেই পড়বে তৃণমূল। কারণ নাম যদি গড়পড়তা বাদ চলে যায় তাহলে কার ক্ষতি হবে? এই যে যারা হামলা করতে আসছে, এরা কি ভারতীয় জনতা পার্টি করবে বা বিজেপির সমর্থক?
বিজেপির সমর্থক বা সিপিএম এর সমর্থক বা কংগ্রেসের সমর্থকরা বিডিও অফিস ভাঙচুর করবে, মারামারি করবে, বিডিওকে গালাগালি দেবে, এই জায়গায় নেই। কারণ বিরোধী দল করা লোকেরা প্রত্যেকে জানে এই রাজ্যে তৃণমূলই হচ্ছে গুন্ডা, তৃণমূলই হচ্ছে সব। তৃণমূল মানে তারা ভাঙচুর করবে, তৃণমূল মানে পুলিশকে সাথে নিয়ে নেবে, তৃণমূল মানে সবই পারবে। উল্টো দিকে যারা আছে বিরোধী, তারা কিছু করলে পুলিশ প্রশাসন তাদেরকে ছাড়বে না। আজও দেখলাম আমি যে ফরাক্কার ভাঙচুরের ঘটনায় যে এমএলএ জড়িত, সেই এমএলএ মনিরুল ইসলাম, সেই এমএলএর বিরুদ্ধে কিন্তু কোনো এফআইআর হয়নি। অর্থাৎ এমএলএ ক্লিন চিট পেয়ে গেছে, এমএলএর বিরুদ্ধে এফআইআর নেই। কারণ ভিডিও নাকি তার বিরুদ্ধে কোনো এফআইআর করেনি, তাকে নাকি দেখতেই পায়নি। অথচ সমস্ত বৈদ্যুতিন যে সমস্ত সাংবাদিক মাধ্যম আছে, মানে টিভি বলুন বা সোশ্যাল মিডিয়া যে সমস্ত হ্যান্ডেলিং আছে, সব জায়গায় আমরা দেখেছি এই বিধায়কের ছবি ছিল। বিধায়ককে গোল গোল করে মার্ক করে রিপাবলিক বাংলাও দেখিয়ে দিয়েছে। আর তিনিও বল তো বেঁধে বলছেন হ্যাঁ আমি গিয়েছিলাম, কিন্তু তার বিরুদ্ধে কোনো এফআইআর নেই। ভাবুন উল্টোটা যদি হতো, ধরুন কোনো বিজেপির এমএলএ বা কোনো সিপিএম এর নেতা বা কংগ্রেসের নেতা যেত আর এই ঘটনা ঘটতো, তাহলে তার নামটা কিন্তু সবার আগে থাকতো, কারণ তিনি সব করিয়েছেন বলে অভিযোগ হতো। কিন্তু এখানে হলো না। কিন্তু এইসব করে কি কার্যত আটকানো যাবে? উত্তর হচ্ছে না, আরও বেশি ব্যাক ফুটে যাবে। তার কারণ হচ্ছে এসআইআর নিয়ে যত বেশি এরকম কাগজপত্রগুলো পুড়িয়ে দেওয়া, ভাঙচুর করা, জমা করতে না দেওয়া যত করবে, যত ডিলে হবে, যত এই তারিখটা এগিয়ে আসবে, মানে 2রা মে যত এগিয়ে আসবে, তত জানবেন ব্যাক ফুটে যাবে কিন্তু তৃণমূল কংগ্রেস। কারণ যেটা সবাই বলছে বা বিরোধী দল বলছে বারবার, সেটা হচ্ছে যদি 5ই মের মধ্যে এই রাজ্যে নির্বাচিত সরকার না হয়, মানে ভোট যদি না করিয়ে নির্বাচিত সরকার না হয়, তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসনের দিকে যাবে এই রাজ্য। তাই সেদিকে যদি যায়, তাহলে আখেরে লাভ কার হবে? তৃণমূলে হবে? উত্তর হচ্ছে না, লাভ হবে কিন্তু বিরোধী দলের। এটাই কিন্তু সোজা হিসাব। তাই এই যে ঘটনাগুলো ঘটছে না, পরপর দুটো ঘটনা, এই দুটো ঘটনাই কিন্তু কার্যত তৃণমূলকে বিপাকে ফেলে দিল। তার কারণ হচ্ছে আইপ্যাকের দপ্তরে তল্লাশি নিয়ে যা যা বলেছিল তৃণমূল বা মমতা ব্যানার্জি, সবই হাইকোর্টে গিয়ে বোঝা গেছে যে আদৌ এসবগুলোর ধোপে টেকেনি। উল্টে ইডি যে দাবিগুলো করছে, সেই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু সওয়াল জবাব যা কিছুই বলুন, সব কিছু কিন্তু যুক্তিসঙ্গতভাবে লাগছে সুপ্রিম কোর্টের অবজারভেশন অনুযায়ী যে ইডি ঠিক বলছে। তাই ইডির প্রার্থনায় কিন্তু সাড়া দিয়ে 4টে মামলা এফআইআর যে করেছিল, এফআইআর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এবং তার সঙ্গে সঙ্গে 3রা ফেব্রুয়ারি খুব তড়িঘড়ি কিন্তু ডেটটাও দেওয়া হলো। এবার মনে রাখবেন, এই কেসে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জায়গায় সুপ্রিম কোর্ট থাকবে। কারণ এটা একটা দৃষ্টান্ত হয়ে যাবে, যদি সুপ্রিম কোর্ট মমতা ব্যানার্জি বা পুলিশদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন, তাহলে কিন্তু সাধারণ মানুষও প্রশ্ন তুলবে, আইন কি শুধুমাত্র গরিব মানুষদের জন্য, সাধারণ মানুষের জন্য, আর এদের জন্য সব ছাড়? তাহলে আগামী দিনে কি হবে, এই প্রশ্নটা উঠবে। এবং তার সঙ্গে সঙ্গে এসআইআর নিয়ে যত বেশি এই রাজ্যে আগুন জ্বালানো, ভাঙচুর, এসআইআর করতে না দেওয়া, ফর্ম জমা করতে না দেওয়া, বিডিও অফিস ভাঙচুর, মানুষকে থ্রেট করা যত করবে ভোটের আগে, তত ব্যাক ফুটে যাবে তৃণমূল কংগ্রেস। কি বলেন আপনি? যাই হোক, পুরোটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন। পরবর্তী রুদ্রবার্তার দিকে নজর রাখবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।